আজকে এই আলোচনার পরে আহ, আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবির হোসেন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, এবং আমাদের ডক্টর নিয়াজ আহমেদ খান, প্রো ভাইস চ্যান্সেলর রয়েছেন আমাদের সাথে। বিজ্ঞ আলোচক বৃন্দ এবং প্যানেলিস্ট সকলেই অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মূল্যবান কথাবার্তা বলেছেন। তো বেশ কিছু প্রশ্ন এসেছিল শুরুতেই। আমি যেমন আমাদের সামির শিহাব উল্লেখ করেছেন যে আসলেই আমরা এত কাজ করে যাচ্ছি, বিগত কয়েকটি বছর ধরে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, অ্যাপ্রোচ আসলে আমাদের সঠিক কিনা, এই জিনিসগুলি আসলে আমার মনে হয় দেখা প্রয়োজন এই মুহূর্তে। এনাম নিজেও বলেছে যে সে কিছু অবস্থার সাক্ষী ছিল। এত দ্রুত সময়ের পরিবর্তন হয়েছে যে তার সময় থেকেও পরিবর্তন হয়ে নতুন প্রজন্ম এখন নতুন কিছু দেখছে মাত্র 40টি বছরের ব্যবধানে। এত দ্রুত যদি আমাদের পরিবর্তন হতে থাকে, পরিবর্তনটা অবশ্যই এখানে ভালোর দিকে যাচ্ছে না। আমরা সবাই যেটা ইঙ্গিত করছি যে আমাদের সামনের দিনগুলির অবস্থা খুবই ভয়াবহ। সেই হিসেবে যদি আমরা বলি তাহলে পরিবর্তনটা নেতিবাচকই বলা চলে। তাহলে এটি আমরা আরো কত দ্রুত এই নেতিবাচকের দিকে যাব, সেটি কি কোনোভাবেই রোধ করা সম্ভব কিনা। ইকোসিস্টেম রেস্টোরেশনের কথা হয়েছে। ইকোসিস্টেমের আসলে এটা একটা ন্যাচারাল ইভলভিং প্রসেস, এবং সেটা একটা হয় ন্যাচারালি। সেটা আমরা জানি না সেটার ভালো মন্দ, এবং তার যে ন্যাচারাল ইভলভ হচ্ছে সেই ইভলভটাও আমাদের অর্থাৎ মানুষের নেতিবাচক কিছু কাজের কর্মকাণ্ডের প্রতিফলন। আরেকটা হচ্ছে একদম ফোর্সড ডিগ্রেডেশন, যেটা আমরা করছি এখন। ইন্টারভেনশন করতে গেলে যে রেস্টোরেশনের কথা আমরা বলছি, এখানে আমাদের একটা আসলে লাইন টানতে হবে, যেটা আমাদের ডক্টর মুকলেস উল্লেখ করেছেন। আমরা মানে কোথায় কোন এক্সটেন্টে আসবো রেস্টোরেশনের, এটা কি রিহ্যাবিলিটেশন হবে না রেস্টোরেশন হবে? যাই হোক, আমার মনে হয় আমাদের উদ্দেশ্য টার্গেটটা বড় রাখা উচিত। এই জন্য হয়তো আমরা সবাই রেস্টোরেশন বলছি, কিন্তু দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছতে পারি। তার আগে দুই একটি কথা আছে, সেটা হচ্ছে যে আমরা সমস্যার কথা বলি, আলোচনাও হয়, সমাধানও আলাপ হয়, কিন্তু প্র্যাকটিস হয় না। এটা প্রায়োগিক দিকটি খুবই সামান্য। আমরা দিবস পালন করি, আমরা বিগত বছরের গুলিতে যদি আমরা কি করেছি সেটার যদি একটা স্টক টেকিং প্রতি বছর থাকতো, তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। আমরা বিগত বছর থেকে দিবস পালনের মাধ্যমে যে আমরা বিগত বছরগুলির থেকে আজকে কোথায় এসে দাঁড়িয়েছি। আমরা বেশ কিছু কথা শুনেছি, কিছু হতাশার কথাও আছে, এবং কিছু ভালো কথাও আছে, আশাব্যঞ্জক কথাও হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের আসলে এখন ভবিষ্যতে চলার পথ ঠিক করতে হবে, এবং সেটা কারা করবেন? যেহেতু নষ্ট আমরা করছি, আমাদেরকেই করতে হবে। যাই হোক, আমি দু একটি কথা বলবো আজকের আলোচনার প্রেক্ষিতে। আমাদের আমরা ট্রপিক্যাল অঞ্চলে বাস করি, তো অতএব ট্রপিক্যাল অঞ্চলের অবস্থাটাই আসলে সবচেয়ে বেশি, এবং এটি মেগাডাইভার্স অঞ্চলের মধ্যেও পড়ে। কিন্তু যেহেতু এখানে জনসংখ্যা এবং সেই সাথে অর্থনৈতিক উন্নয়ন, এই দুটো মিলিয়ে আবার সম্পদের উপরে একটা অব্যাহত চাপ আছে, যার জন্য হয়তো এখানে ডিগ্রেডেশনটা সবচেয়ে বেশি। আমাদের ইকোসিস্টেমের মধ্যে বন, জলাভূমি, নদী, সমুদ্রের কথা আমরা বলেছি। এগুলো থেকে কিন্তু আমাদের মানুষকেও দেখতে হবে। জনমানুষের কিন্তু আমাদের তাদের খাদ্য বলি, তাদের কর্মসংস্থানের কথা বলি, তারা কিন্তু প্রকৃতির উপরেই নির্ভরশীল। কিন্তু আমরা যদি ক্রমাগতভাবে এই প্রকৃতিকে ধ্বংস করি, তাহলে এই বিশাল জনগোষ্ঠী কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে। তাহলে আরেকদিকে হচ্ছে জলবায়ু পরিবর্তন, সেটিও কিন্তু তার নিয়ামক বা তার যে মানে কাজের প্রতিফলন, সেটাও কিন্তু মানুষ। আমরা উন্নয়নের কথা বলি, প্রকৃতি বিপর্যয়ের কথা বলছি,
মাত্রাতিরিক্ত সম্পদের ব্যবহার হচ্ছে এবং বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের এই প্রভাবের কারণে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সাথে জীববৈচিত্র্যের ধ্বংসের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক আছে। এবং গ্রিন হাউস গ্যাসের কথা আমরা জানি, এই গ্যাস নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমি যে ইকোসিস্টেম ইভলভিং এর কথা বললাম, নেচারাল ইভলভমেন্ট, জলবায়ু পরিবর্তনের ফলেও কিন্তু এবং সিজনাল যে পরিবর্তনটুকুন হচ্ছে তার জন্য কিন্তু এই প্ল্যান্ট এবং অ্যানিমেল কমিউনিটির একটা ডিস্ট্রিবিউশনাল শিফট হবে, এবং এই শিফটটা যদি তার টাইম স্পেনের সাথে, তার যে গ্রোথ টাইম স্পেন সেটার সাথে আসলে অ্যাডজাস্ট করা খুবই দুষ্কর হবে। আমাদের আইপিসিসি এরকম একটা কমেন্টও করেছে, একটা সমীক্ষায় বলেছে যে জলবায়ু পরিবর্তনের এই প্রভাবের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের অঞ্চল, অর্থাৎ ট্রপিক্যাল অঞ্চলে। এখন ফরেস্ট ইকোসিস্টেমের কথা বলেছেন, আমাদের বেশ কয়েকটি ইকোসিস্টেম আছে, ডক্টর মুকলেস বেশ স্পষ্ট বলেছেন। আমাদের হিল ফরেস্ট আছে, শাল ফরেস্ট আছে, ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে। এই ফরেস্ট আসলে সবচেয়ে বেশি ডিগ্রেডেশন এবং ডিফরেস্টেশনের আওতায় আছে এখনো। বিশ্বব্যাপী জীববৈচিত্র্য হ্রাসের ইন্ডেক্স 1.4%, বাংলাদেশে তা হচ্ছে 2.9%। আমাদের সামির শিহাব উল্লেখ করেছেন এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সের কথা, বাংলাদেশের অবস্থান কোথায়। ডিফরেস্টেশনের রেটের দিক থেকে আমরা সবার উপরে আছি। তো এইসব যদি আমরা ইকোসিস্টেম ওয়াইজ দেখতে চাই, তাহলে যেমন ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, হাওর বাউর বিল, ডক্টর মুকলেস এখানেও বলেছেন, এখনো পর্যন্ত আমরা আমাদের সেন্সিটিভ ওয়েটল্যান্ড গুলিকে আলাদা করতে পারিনি। একটা উদাহরণ আছে শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরের, আর দুই একটা উদাহরণ আছে, সেখানে কিছু গবেষণার কাজ হচ্ছে, কিছু ম্যানেজমেন্ট প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ফার্মলি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সেখানে প্র্যাকটিস করা সম্ভব হয় নাই, যার জন্য এটা ইকোলজিক্যালি সেন্সিটিভ, বায়োডাইভার্সিটি রিচ, এবং এখানে রেস্টিং রুস্টিং এর মাইগ্রেটরি বার্ডের একটা বিশাল এলাকা, কিন্তু এই এলাকাটা ম্যানেজমেন্টের আওতায় না আসার দরুন এখনো পর্যন্ত বাণিজ্যিকভাবে ইজারা প্রথার মাধ্যমে এই একটি সম্পদশালী এলাকাগুলি ম্যানেজ করা হয়। কোস্টাল মেরিন ইকোসিস্টেমের কথা শুনেছি। আমার মনে হয় দূষণ, বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক এবং প্লাস্টিক সামগ্রীর সমুদ্রের দূষণ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। কোরালের কথা শুনলাম, কোরালও প্রায় ধ্বংসের মুখে। আমাদের হোমস্টেড ইকোসিস্টেমের কথা আমাদের আপা বলেছেন। বর্তমানে আসলে বাণিজ্যিক প্রজাতির বৃক্ষ উৎপাদনের ফলে আমাদের যে হোমস্টেডে যে সমস্ত আগে ডাইভার্সিটি ছিল সেটাও অনেকটা নষ্ট হয়ে গেছে, এবং পার্টিকুলারলি কৃষিতে যে রাসায়নিকের ব্যবহার, এটির ফলে গ্রামীণ জনপদের যে বন্যপ্রাণী, যেটা এনামও কিছুক্ষণ আগে উল্লেখ করেছে, যে আমরা আসলে এগুলি আর ভবিষ্যতে দেখতে পারবো কিনা। অনেক ধরনের গ্রামীণ বন্যপ্রাণী ছিল, উদ্ভিদ ছিল, জোনাকি তো এখন দেখাও যায় না, ঝিঝি পোকার ডাক নাই, ব্যাঙের ডাকও বর্ষাকালে কমে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি? অ্যাগ্রো ইকোসিস্টেমের অবস্থা, ক্রপ ডাইভার্সিটি কমে যাচ্ছে, আমরা এখন হাইব্রিডের উপর নির্ভরশীল হয়ে পড়ছি। যাই হোক, কিছুদিন আগে আইইউসিএনও একটি আমাদের একজন উল্লেখ করেছেন, একটি রেড লিস্ট অফ এনিম্যালস হয়েছে, যেখানে বেশ কিছু প্রজাতির সমীক্ষা করা হয়েছে। সেটা দেখা যাচ্ছে প্রায় আমাদের 31টি প্রজাতি গত শতাব্দীতে আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে, এবং 19 প্রজাতির পাখি, 11টি ম্যামালস এবং একটি সরীসৃপ এর মধ্যে রয়েছে। এছাড়াও প্রায় 268টি প্রজাতি বর্তমানে চরম সংকটাপন্ন অবস্থায় আছে। এগুলি যে কোনো সময় বিলুপ্ত হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। আসলে আমাদের বনভূমি, জলাভূমির যে কথাই বলি, এটা আসলে আমাদের এখন যা দাঁড়িয়েছে সেটি অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান সম্পদ। এর মানুষের চাহিদা যেমন একদিকে রয়েছে, আবার আমরা উন্নয়নের তাগিদে আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদকে আমি বলবো স্যাক্রিফাইসই করতে হচ্ছে। বনভূমি আশঙ্কাজনক হারে বন বহির্ভূত কাজে ব্যবহৃত হচ্ছে। আমি একটা পরিসংখ্যান দিলে বলা যায় প্রায় আজ অব্দি প্রায় 14% সংরক্ষিত বন, এটি আরো বেশ আগের স্ট্যাটিস্টিক্স, আমার মনে হয় এটি আরো বেড়ে যাচ্ছে, এবং এই সংরক্ষিত বনভূমি বেদখল হয়ে গেছে।
বন বহির্ভূত কাজে ব্যবহৃত হচ্ছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা হচ্ছে এটি এখনো কিন্তু থামছে না। এবং না থামার কারণ হচ্ছে এনক্রোচমেন্ট যে হচ্ছে, এটা কিন্তু আসলে ডিসকারেজ তো তারা কোনোভাবেই হচ্ছে না, বরং তারা উৎসাহিত হয় এই জবরদখলের কাজে। কারণ হচ্ছে এখনো পর্যন্ত যারা সেই পুরনো এনক্রোচার থেকে নতুন এনক্রোচার, তাদের কারোরই শাস্তি হয়েছে বলে আমার মনে হয় না। মামলা হয় দু একটা, কিন্তু সেই মামলা কোনোদিন আলোর মুখ দেখেনি আজও অব্দি। এবং মামলা হলে কিন্তু তারা কিন্তু মামলাকে খুব স্বাগত জানায়, এবং মামলা হলে তারা বলে মামলাই দেন আমাদের বিরুদ্ধে, মামলা দিলে তারা খুব খুশি হন। যাই হোক, আমরা যদি এই এনক্রোচমেন্ট বলি, বনভূমির জলাভূমির তাদের বিকল্প ব্যবহার বন্ধ করতে না পারি, উন্নয়ন হবে কোনো সন্দেহ নেই, উন্নয়ন হতে হবে, এর কোনো বিকল্পও নেই। কিন্তু সেই সাথে আমাদের মনে হয় ইকোলজিক্যালি সেন্সিটিভ এলাকাগুলো, হটস্পট গুলো আইডেন্টিফাই করা দরকার, এবং সেগুলোর একটা এলাকা যখন অন্য কাজে ব্যবহারের জন্য স্থানান্তর করা হয়, তার পূর্বে আমার মনে হয় ইকোলজিক্যাল সার্ভেটা বাধ্যতামূলক করা উচিত। এবং এই ইকোলজিক্যাল সার্ভে থেকে বের হয়ে আসা উচিত যে আমরা যে কাজে এটাকে ব্যবহার করতে যাচ্ছি এটি কেন গুরুত্বপূর্ণ ছিল। আমি একটা দুটা উদাহরণ দিই। আমি বলবো না যে এটি খারাপ কাজ হয়েছে, হয়তো হয়েছে, ভালো কাজের জন্য এটা করা হয়েছে। আমরা পূর্বাচল হাউজিং স্টেট করেছি, ভালো কথা, অনেকেরই জায়গা জমি আছে, সেখানে ঘরবাড়ি করবেন। কিন্তু আমরা একবারও কি দেখেছি এই যে পূর্বাচল কি ছিল? আমরা তো কেউ জানি না পূর্বাচল কি ছিল। পূর্বাচল একটা ওয়েটল্যান্ড, কিন্তু আমরা তো এটা কেউ, অনেকেই জানি না যে পূর্বাচলের কি কাজ। এখন শুধু পূর্বাচল নয়, অনেক পূর্বাচল সৃষ্টি হয়ে গেছে পূর্বাচলের পাশাপাশি, আমরা রোধ করতে পারছি না। অনেক জলাভূমি এখানে বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো যদি, আমি যেটা বললাম, আমাদের কাজকে যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের কাজকে যদি আমরা নিয়ন্ত্রিত করতে না পারি, তাহলে আমরা যত কথাই বলি না কেন, যত আইনই করি না কেন, তাহলে কিন্তু এটা কোনোদিন হবে না। আমাদের ডক্টর মুখলেস একটা সুন্দর জিনিস এনেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে জিনিসটা। তিনি এক জায়গায় মাছ ছাড়ার কথা বলেছেন। এখানে এখন সায়েন্স এবং বিজনেসের মধ্যে একটা পারস্পরিক কি বলবো, একটা সংঘাত যেন তৈরি হয়ে যাচ্ছে। যেন ঠিক আছে, একটা ওয়েটল্যান্ডে মাছ ছাড়তে হবে, এখন সেই মাছটা কি মাছ হবে? বিজনেসের পার্সপেক্টিভ থেকে হবে, নাকি আমি সায়েন্স দেখব? তাহলে আমাকে এখানে আগে আসলে ডিসাইড করতে হবে। এই যে ইকোসিস্টেম রেস্টোরেশন বা রিহেবিলিটেশনের কথা বলি, তাহলে কিন্তু আমি এই জিনিসটিকে যদি সুরাহা না করি, তাহলে কিন্তু আমার ইকোসিস্টেম রেস্টোরও হবে না, রিহেবিলিটও হবে না। যাই হোক, আমরা সমুদ্র সম্পদের কথা বলি। সমুদ্র সম্পদের কথা বলতে গিয়ে আমরা সবাই ব্লু ইকোনমির কথা বলি, অর্থাৎ শুধুমাত্র আহরণ। কিন্তু একমাত্র আহরণ তো এটি নয়। আহরণের পূর্বে সম্পদের জরিপ হওয়া প্রয়োজন, এবং প্রয়োজন আহরণ কৌশলের। অ্যালাউবল হারভেস্ট নির্ধারণ করা অত্যন্ত জরুরি। তা না হলে আমরা যেভাবে অন্যান্য সম্পদ হারিয়েছি, তাহলে এখানেও সম্পদ আহরণ নিয়ন্ত্রণহীন যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে। আমার মনে হয় আমাদের এই সম্পদ সংরক্ষণের জন্য প্রতিটি ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা, মনিটরিং এর ক্ষেত্রে আরো গুরুত্ব দিতে হবে, আধুনিকায়ন করতে হবে, এবং সেটার ব্যবহারও নিশ্চিত করতে হবে। যাই হোক, উন্নয়ন হবে, কোনো ব্যত্যয় নেই, উন্নয়ন হতেই হবে। বনভূমি ডিগ্রেডেশন এবং ডিফরেস্টেশনের পাশাপাশি আরেকটি যেটি হচ্ছে সেটি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এই ফ্র্যাগমেন্টেশনের জন্য আমরা আমাদের বন্যপ্রাণীর যে আবাস, খাদ্য এবং তাদের বংশ বিস্তারের প্রয়োজনে তাদেরকে যে এক জায়গা থেকে এক জায়গায় মাইগ্রেট করতে হয়, এই মাইগ্রেশনটা যদি বন্ধ হয়ে যায়, এই প্রাণীগুলি কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এবং এই মুহূর্তে আমি বলতে পারি হাতি মনে হয় আমাদের সবচেয়ে মারাত্মক হুমকির মুখে রয়েছে, এবং এটি বিলুপ্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনাও তৈরি হবে। যাই হোক, অনেক কথা আছে বলার, আমি একটু সংক্ষিপ্ত করি। সেটি হচ্ছে, অনেকেই বলেছেন যে বনায়ন এবং ইকোসিস্টেম রেস্টোরেশন, এটা নিয়ে অনেকেই ডিবেট করেছেন, অনেক ডিবেট আছে, এটা সত্যি। তবে সকল বনায়ন হয়তো রেস্টোরেশন হবে না। বনায়ন যদি রেস্টোরেশন করতে হয়, সেটা আমাদের ক্লাইম্যাক্স স্পিসিসে বনায়ন করতে হবে, এবং
রেস্টোরেশন হতে পারে, যেমন আজকে উপকূলীয় বনায়নের কথা বলি, এটি কিন্তু একসময় ছিল না, আজকে সেটা একটু ম্যানগ্রোভ ইকোসিস্টেমের তৈরি হয়েছে, এটা কিন্তু মানব সৃষ্ট গাছ লাগানো থেকেই এটি হয়েছে। তাহলে একেবারে যে সম্ভব নয় তা নয়, হতে হবে। তবে আমরা অনেক সময় বলি যে একটা গাছ লাগালে একটি গাছ কাটলে 10টি গাছ লাগাতে হবে, এটি ঠিক কথা, কোনো সমস্যা নাই। তবে ফরেস্ট এবং ওয়েটল্যান্ড ইকোসিস্টেম নষ্ট করে সেখানে এটা গ্রিন কাভারেজ হবে সত্যি কথা, কিন্তু ইকোসিস্টেম রেস্টোর করতে অনেক সময় লেগে যাবে। তাই ডিগ্রেডেড ইকোসিস্টেমকে রক্ষা করা, রেস্টোর করা আমাদের অবশ্যই, যা আছে আমাদের সেটিকে অবশ্যই রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। গ্রামাঞ্চলে কর্মের অভাব হলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বৃদ্ধি পায়। তাই অতএব এই পরিবেশ ধ্বংস রোধ করতে হলে আমার মনে হয় গ্রামীণ এলাকায় অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। আমি তরুণদের আর কোভিড নিয়ে একটু কথা বলে শেষ করব। সেটি হচ্ছে, কোভিড আমরা অনেকেই বলছি এই করোনা আমাদের প্রাকৃতিক দুর্যোগ, যদিও এটি এখনো প্রমাণিত নয়, কিন্তু প্রমাণিত না হলেও আমার মনে হয় বিগত 1980 সন থেকে যেভাবে আমাদের সংক্রমণ বাড়ছে এবং এই রোগ হচ্ছে, এটি কিন্তু প্রকৃতি বিপর্যয়ের কারণেই। প্রকৃতিতে অনেক ধরনের জীবাণু থাকে যার হোস্ট হচ্ছে প্ল্যান্ট অথবা এনিম্যাল। এখন মানুষ যখন তার সংস্পর্শে আসে বন সংকুচিত হওয়ার কারণে, তখন কিন্তু মানুষ এগুলির দ্বারা সংক্রমিত হয়, এটা খুবই স্বাভাবিক। এবং আজকে কোভিড হোক বা না হোক, কিন্তু জুনোটিক ডিজিজ বা প্রাণীবাহিত যে সমস্ত রোগবালাই, এটা বেড়ে যাচ্ছে অবশ্যম্ভাবী। আমরা যদি এই ইকোসিস্টেম রেস্টোরেশন বলি বা বনায়ন বলি, যেটাই বলি না কেন, একে যদি আমরা আলাদা করতে না পারি, রেস্টোর করতে না পারি, বনকে বনের জায়গায় থাকতে না দিই, আমরা বন্যপ্রাণীকে খাদ্যে রূপান্তর করেছি, বন্যপ্রাণীর কাছাকাছি এসছি, এগুলি যদি আমরা রোধ করতে না পারি, আমাদের কোভিডের চেয়েও ভয়াবহ অবস্থায় পড়তে হবে বলে আমার মনে হয়। যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে তরুণদের অনেক কিছু করার আছে। আমরা যত রকম, আজকে আমার দু একজনের কথায় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আমার উদ্দীপনামূলক কথা লেগেছে, বিশেষ করে আমার ওই বোন যে কথাটি বলেছেন গাছ লাগানোর কথা, আমি তার এক্সপ্রেশন দেখে এবং তার অবয়ব দেখে আমার এত ভালো লেগেছে যে আমার মনে হয় আমাদের হতাশ হওয়ার কিছু নেই। তরুণদের অবশ্যই এখানে অনেক কিছু করার আছে, আমরা যেটা পারিনি সেটা তরুণরা করবে, সেই আশা আমি অবশ্যই মনে করি। বিশ্বের উদাহরণ দিয়েছে আমাদের রেজওয়ানা আপা। এখন সংগঠিত হওয়ার সময়, সংগঠিত হয়ে আমার মনে হয় জলবায়ু পরিবর্তন, ইকোসিস্টেমের ধ্বংস, এগুলি যদি আমরা রোধ করতে না পারি, সোচ্চার হতে না পারি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এই তরুণদের মাধ্যমে। আমি একটি কথা বলে শেষ করি, বিশ্বে 13টি দেশে হাতি এবং 11টি দেশে বাঘ রয়েছে। হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে বাঘ এবং হাতির কারণে বাংলাদেশের নাম উচ্চারিত হয় বিশ্ব দরবারে। বন ও প্রকৃতি থাকলে বন্যপ্রাণী থাকবে, তাই যে কোনো মূল্যে আমাদের প্রকৃতি, আমাদের বন্যপ্রাণী রক্ষা করতে হবে। ধন্যবাদ সকল। আরেকটি কথা আমি বলি, এনাম একটা কথা বলেছিল, ট্রি অ্যাক্ট, আমি এটা বলে শেষ করছি, ট্রি কনজারভেশন অ্যাক্ট। আসলে আমাদের কোনো আইন নেই, এটি আমাকে